ডক্টর ইউনূস এ পর্যন্ত বোধহয় 4 বার সবগুলো দলকে ডেকেছিলেন বিভিন্ন ইস্যুতে। আমি আবার বলি, আমি প্রত্যেকবার বলি, আমি এটা বলতেই থাকবো, ডক্টর ইউনূস একবারও রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেননি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে। এখন ইস্যু আপনি যাই দেন, আপনাকে নদীর রচনা লিখতে বলেছে, আপনি নদীর পাড়ে গিয়ে দেখেন গরু হেঁটে যাচ্ছে, তো গরুর ওপরে লিখে দিলেন একটা রচনা। আমরা তো তাই করি। আমাদের খুব প্রতিষ্ঠিত বড় বড় নেতা বক্তারাও অপ্রাসঙ্গিক কথা বলেন বহু জায়গাতে। অতএব বহুত্ববাদের আলোচনা তার সামনে চলে এলো এবং কয়েকজন মিলে বললেন যে আল্লাহ এক অদ্বিতীয়, বৌদ্ধবাদ কীভাবে আসবে এই দেশের মধ্যে? কেউই কিছু বলে না। তা আমি উঠে বললাম যে ভাই, বহুত্ববাদ তো আল্লাহ এক না বেশি তা নিয়ে নয়, বহুত্ববাদের একটা ব্যাখ্যা বললাম। যেহেতু ধরেন বহুত্ববাদের ব্যাখ্যাও কিন্তু এক এক দেশে এক এক রকম, বাট কমন একটা বিষয় আছে। আপনি যখন ডেমোক্রেসি আলোচনা করছেন তখন বহুত্ববাদ মানে হচ্ছে মত যত রকম থাক এগুলোর অ্যাকোমোডেশন থাকতে হবে। ওই যে বলে না, আমি আপনার সাথে একমত না হতে পারি, কিন্তু এই ভিন্ন মতকে ধারণ করা, সেটা যাতে বলতে পারে তার জন্য আপনাকে লড়াই করতে হবে। এটা হলো বহুত্ববাদ সেই অর্থে। আই ওয়াজ ভেরি হ্যাপি যে এটা আমি যখন তাদেরকে বলেছি বা ওই সভার মধ্যে বললাম, তখন কেউ আমার প্রতিবাদ করেননি। কিন্তু পরে আবার দেখলাম বেশ বড় সড়ো দল একটা, তারা বলল তারা বহুত্ববাদে বিশ্বাস করে না। তাহলে এটা নিষ্পত্তি হবে কীরকম করে? বহুত্ববাদ থাকবে কি থাকবে না? ধরেন কথার কথা বলছি, বিএনপি বলল না বহুত্ববাদ ঠিক আছে, আর এখন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তো আমেরিকার প্রতিদ্বন্দ্বী কেউ হয়নি, আওয়ামী লীগ তো নাই, এখন বিএনপি একক, একদম একক একক মানবো কেন? আমিও তো আছি, দাঁড়িয়ে গেছি না, আলাদা করে কথা তো বলছি। তো সেরকম করে বলছি আমরা। ধরেন কেউ বললেন না বহুত্ববাদ চলবে না, কীভাবে সিদ্ধান্ত হবে? আমি আপনাদের ভাববার জন্য বলছি কীভাবে সিদ্ধান্ত হবে। আপনি কিন্তু স্ট্রেট বলতে পারেন, কারণ সত্যের কোনো বিকল্প নেই। আর সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, সেই নিয়ে তো আপনি ভোটাভুটি করে সিদ্ধান্ত করতে পারবেন না। এটা যা সত্য তাই সত্য, এটার কিন্তু কোনো বিকল্প নেই। এখন এই সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেকে জীবন দিয়ে দিয়েছেন, সেটা ভিন্ন কথা। এইখানেও এই বিতর্ক প্রতিষ্ঠার জন্যে আমি জানি না, জানটারও দিয়ে দিতে পারে কেউ কেউ। মাঝে মাঝে ভয় হয়, এই মূলনীতি বলেন যা বলেন, এই সমস্ত বিতর্ক সংসদ পার হয়ে যদি বায়তুল মোকাররমার রাজপথে চলে আসে, তখন নিষ্পত্তি কীভাবে হবে? এরকম একটা ক্রাইসিসের সামনে আমরা আছি, এবং এই ক্রাইসিসের সামনে দাঁড়িয়েই মাঝে মাঝে ভাবি, খুব জোর টোর করে কথা বলি না, যুক্তিটা বলি, অন্যদের বুঝতে বলি, এবং বলি আপনি পাল্টা যুক্তি বলেন। এখন পর্যন্ত আমাদের দেশে, আবারও বলি, আমার শব্দটা খুব পছন্দ তাই বলছি, ডিসকোর্স, মানে আমি মনে করি যে এটা একটা ইন্টারাকশন টাইপের জিনিস। আমি বললাম, আপনিও বললেন, পরস্পরের কথা শুনলাম, ভাবতে চেষ্টা করলাম, মধ্যস্থতাকারী কেউ থাকলেন, যদিও আমাদের দেশে কেউ মধ্যস্থতাকারী নাই। আমাদের দেশের সবচেয়ে বড় নেতাও মাটিতে মিশে গেছেন, আমাদের দেশে মাটি থেকে লোক আবার অনেক বড় নেতা হয়ে যাচ্ছেন, এগুলো আছেই, সব দেশেই থাকে, আমাদের এখানেও আছে। ওরকম করে কেউ মানে ফাদার ফিগার আমাদের দেশে নাই। আজকাল ইউনূস সাহেব একটু একটু হচ্ছেন, তো আবার পলিটিক্যালি তো সবাই এরকম করে নেবে না হয়তো। উনি কীভাবে ঈদ যাত্রা ভালো করা যায় সেটা তো হয়তো জাদু দেখাচ্ছেন, কিন্তু এই রাজনৈতিক বিতর্কে কী জাদু দেখাবেন এটা তো জানি না বলেই এইখানে বিষয়টা ওপেন রাখা ভালো, আমি তাই মনে করি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যেরকম করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে মূলনীতি সম্পর্কে, আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই। অনেকগুলো প্রস্তাবই আছে তাদের 166-র মধ্যে, অনেকগুলো তো আমরা মানে প্রায় ঠিক এক্সাক্ট আমার এখন মনে নেই। আমরা কালকেও বসছিলাম, প্রায় ধরেন 125-এর মতো অ্যারাউন্ড আমরা একমত হয়েছি, বাকিগুলো একমত হয়নি। যেগুলো একমত হয়নি সেগুলো তাদের সাথে কথাবার্তা বলতে থাকবো।
রাষ্ট্রের মূলনীতি নিয়ে যে প্রশ্ন আছে সেখানে আমি আমার জায়গা থেকে একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে রাষ্ট্রের নীতির মধ্যে সমাজতন্ত্র ছিল, এখনও অনেকেই আছেন সমাজতন্ত্র রাখবার পক্ষে। আমি ব্যক্তিগতভাবে এবং আমি ব্যক্তি হিসেবে একটা দলের সভাপতি, আমি আমার দলের যারা আমার সাথী আছেন তাদেরকে ওইটা বলি, বোঝাই এবং আমি মনে করি তারা আমার সাথে একমত, কিন্তু আমি কোনো এরকম করে প্রস্তাব গ্রহণ করিনি। আমরা মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। মানে সমাজতন্ত্রের আমি এরকম মনে করি, আমি দোষারোপ করার জন্য বলছি না বা সমাজতন্ত্রের সমালোচনা করার জন্য বলছি না, কিন্তু রাশিয়া এবং হোল ইস্ট ইউরোপে সমাজতন্ত্রের ধস নাম্বার পরে, পতনের পরে, চেঞ্জ ওভারের পরে সমাজতন্ত্র মূলনীতি হবার কোনো কারণ নেই। আমাকে যদি বলেন আপনার প্রস্তাব হলো কি, আমার দল এই জায়গাতে একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলি আমরা, এবং ওয়েলফেয়ার স্টেটের উপরে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। আপনারা এলএসির গবেষণা যারা যারা পড়েন তারা হয়তো দেখেছেন, ইজ রিয়েলি রিচ, মানে একদম আপডেটেড। প্রতিদিন আপনি দেখছেন যে কীরকম হলে রাষ্ট্রের কল্যাণ হতে পারে, অর্থনীতিতে কী কী বিষয় আসা দরকার। আমাদের দেশে এটা হওয়া সম্ভব। আমি আমার বামপন্থী বন্ধুদের সাথে যখন কথা হয় তখন তাদেরকে স্ট্রেট বলি, ভাই আপনারা সমাজতন্ত্র বলেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি প্রোগ্রাম বলেন, কালকে আপনি ক্ষমতায় গেলে কি করবেন দেশের জন্যে, মানে কি কি অর্থনৈতিক কর্মসূচি দেবেন, হুইচ উইল বি ডিফারেন্ট ফ্রম, অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিজ। আপনাকে আলাদা করে দেখাবে যে এরা দেখো এরা এইভাবে এরা সমাজতন্ত্রী, এরকম কিছুই হবে না। বরঞ্চ এরকম হবে যে আপনি যে কর্মসূচি দেবেন হয়তো সেটা আমি সহ অনেকে পুরো একমত হয়ে যাব। মজা কি জানেন, অনেকেই খেয়াল করে না, আওয়ামী লীগ নাই এখন বা আছে যেভাবেই ধরেন, বিএনপি, জামাতে ইসলাম সবাই ওয়েলফেয়ার স্টেট চায়, কিন্তু কোনো দিন পার্টিগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করে নাই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট তারটা কি আমারটা কি, এটার মধ্যে কোনো মিল আছে, কোন কোন জায়গাতে আমরা মিল করতে পারি। একটা বাজেট যখন দিল, এই বাজেটের মধ্যে ওয়েলফেয়ারের দিক কী কী আছে, অথবা এখানে একদম ওয়েলফেয়ারের অ্যান্টাই কিছু কিছু কর্মসূচি দেওয়া হয়েছে, কিছু কিছু প্রজেক্ট দেওয়া হয়েছে, সেগুলো কী কী এরকম করে কোনো জায়গায় হয় নাই। তারপরেও ইকোনমিক্সটা খুবই একটা লাইফলি জিনিস, তো মানে ডেফিনেশন মানে ইকোনমিক্স মানে এভরিডে বিজনেস অফ লাইফ। সো প্রতিদিন আপনি এটার সাথে একটা তর্ক বিতর্ক করছেন এবং করতে করতে এগোচ্ছেন, এটা এরকম করে যাবে, কিন্তু জাতীয়তাবাদ দিয়ে প্রতিদিন করছেন না। আমি আমার পাশে আরিফ আছেন, মানে কোনো সন্দেহ নেই আমি সেক্রেটারি ছিলাম, উনি দপ্তর সম্পাদক ছিলেন ছাত্রলীগের, কিন্তু হ্যাঁ ও আমি প্রেসিডেন্ট ছিলাম তখন উনি দপ্তর সম্পাদক ছিলেন, কিন্তু ছাত্র হিসেবে উনি আমার চাইতে অনেক ভালো, লেখাপড়ায় ভালো, লেখায়ও ভালো, পড়ায়ও ভালো। তো কী আবার বললে তুমি বলতে আবার অন্য কথা ডিস্ট্রাক্টেড হয়ে গেল। আমি বলছি যে ধরেন এই রকম মানুষগুলো নিয়ে আমরা মানে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। আমি কথা বলতে সেটা তো ঠিক আছে, আমি বলছি যে মানে এই ব্রেইনগুলো সব একসাথে করে এই চর্চা করে এক জায়গায় পৌঁছানো এরকম করে হয় নাই। ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারটা তারা একটা করলামই, কিন্তু জাতীয়তাবাদ আমরা যখন একসাথে দল করি তখন আমরা কিন্তু তখন মানে আমরা উই আর ট্রাইং টু বি মার্কসিস্ট লেনিনিস্ট। মার্কসিস্টের চিন্তাধারা কেবল আমাদের মধ্যে একটু একটু করে ঢুকছে, তখন এই জায়গাগুলোতে এরকম হচ্ছে। এখনও দেখবেন বামপন্থীদের সবাই কম বেশি রেসপেক্ট করে, করা উচিত না বলেন? আমি বামপন্থী রই কিন্তু তারপরেও আজকে বিকালে এক জায়গায় একটা সমাবেশ আছে, আমি বললাম ভাই কে কে যাবে, দু একজনের নাম শুনে আমার মনে হলো এবার আওয়ামী লীগের লোকজন ভেতরে ভেতরে কিছু করছে নাকি। তো উনি আমাকে বললেন মুজাহিদুল ইসলাম সেলিম আসবেন। তো আমি বললাম এই নাম আমাকে বলার কারণ কি? আমি তো ওনাকে আওয়ামীপন্থী মনে করি না, ওরা আওয়ামী লীগকে সমর্থন করতো, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র আমার চেয়ে ভালো ছিলেন, উনি আমার এক ক্লাস সিনিয়র, ছাত্র আমার চেয়ে ভালো ছিলেন, আন্দোলন করতেন কলেজ জীবনে, ঢাকা কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সিপিবির প্রেসিডেন্ট ছিলেন,
উনি তো আওয়ামী লীগের থেকে 5 টাকা 10 টাকা কামাই করে নাই। অ্যাজ এ পার্সন তাকে আপনি কোনো রকম দোষ দিতে পারবেন বলে আমার মনে হয় না। তো তার ব্যাপারে আমি আপত্তি করবো। ওই মানুষগুলোকে, মানে এই উদাহরণটা এই জন্য আনলাম, সবাই ধরে নেয় এরা যখন কথা বলে এই কথাগুলো ভালো। যেমন আমার প্রাসঙ্গিক কথা বলতে বেশি হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। ডক্টর ইউনূস সম্পর্কে এখন কি অবস্থা আপনাদের?